হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাসটা আমি নিচ্ছি। আহ, আগের ক্লাসের মতোই আমি এখানে লেখাগুলো লিখে রাখছি যাতে সময়টা একটু কম লাগে। আর আজকের ক্লাসটা একটু ইম্পর্ট্যান্ট, এই জন্য ইম্পর্ট্যান্ট এখান থেকে অনেক কিছুই ভর্তি পরীক্ষায় এমসিকিউতে থাকে, প্লাস হলো আমাদের এইচএসসি পরীক্ষাতে এখান থেকে ম্যাথ থাকবে। সো এই জন্য আমরা এটা একটু ভালো করে দেখব। পড়া কিন্তু বেশি না, জাস্ট 2টা স্লাইড, মনে হচ্ছে দুই পাশেই লেখা, জাস্ট এতটুকুই। আমি স্লোলি বলবো, কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবে। আর ক্লাসটা হচ্ছে তোমরা আমার সেই গ্রুপটাতে পেয়ে যাবে। সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা অভেদ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট। আর এখানে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ, কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ মানে হচ্ছে এখানে আসলে স্কোয়ার করে দেওয়া না, বেসিকলি এখানে বর্গটা হচ্ছে বেসিক যে বর্গটা, অর্থাৎ একটা ম্যাট্রিক্স এ, তার সাথে যদি আমি আবার এ গুণ করি তখন আমরা এ স্কোয়ার পাই, এটাকে বলা হচ্ছে বর্গ। সো কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের বর্গ যদি আদি ম্যাট্রিক্সের সমান হয়, এর মানেটা হলো, ধরো কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এটাকে যদি আমি বর্গ করি অর্থাৎ এ ইন্টু এ গুণ করার পর আমি যদি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাই, তখন আমরা এটাকে বলি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সো কিভাবে গুণ করা হয় এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। জাস্ট এইটুকু মনে রাখবা, কোনো একটা ম্যাট্রিক্স রয়েছে, অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি পূর্বের, অর্থাৎ দ্যাট মিন্স সেম ম্যাট্রিক্স দ্বারাই যদি গুণ করি, তাহলে আমরা পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে পাবো, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স। সো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ ম্যাট্রিক্সটার প্রতিটা ভুক্তি হবে 0। সো এ টু দি পাওয়ার এন, এটার মানেটা কি বোঝায় আসলে? এটার মানেটা হলো কোনো একটা ম্যাট্রিক্স রয়েছে এ, ধরো এ ইন্টু এ মানে এ স্কোয়ার, এ কে এর সাথে গুণ করার পর তুমি এমন একটা ম্যাট্রিক্স পেলা যেখানে সবগুলো হচ্ছে 0, প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 0, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে, কেন পাওয়ার এনটা দেওয়া হয়েছে? শূন্যঘাতী ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হলো, তুমি দেখবে যে অনেক সময় এ স্কোয়ার করার পরেও তুমি 0 পাওনি, এ ইন্টু এ করার পরেও তুমি 0 পাওনি, কিন্তু এ স্কোয়ারের সাথে তুমি যখন আবার এ কে গুণ করবা, মানে এ কিউব পাবে, তখন দেখবে এ কিউব সমান 0 পাওয়া গেল। সো এটা ডিপেন্ড করে, এটা কোনো ফিক্সড না যে এ স্কোয়ার ইকুয়াল টু 0 পাবে, এটা ফিক্সড না। এ কিউব ইকুয়াল টু 0 পেতে পারো, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 পেতে পারো, রিমেম্বার। সো শূন্যঘাতী ম্যাট্রিক্সে সেজন্য একটু ডিফারেন্ট। সো যার জন্য অথবা যে সূচকের জন্য তুমি 0 পাচ্ছ, সেটাকে বলা হবে এ কে সূচক এন এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটার মানেটা হলো, ধরো এ কিউব সমান 0 পেলে, তাহলে আমরা এই শূন্যঘাতী ম্যাট্রিক্সটাকে কি বলবো? সূচক 3-এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, সূচক 3-এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। অবশ্যই এন এর ভ্যালুটা স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ 1 2 3 পজিটিভ নাম্বার এবং ইন্টিজার। সো সেজন্য এটা হচ্ছে কন্ডিশনটা মনে রাখবে, যে এটা এ স্কোয়ার ইকুয়াল টু 0 হতে পারে, এ কিউব ইকুয়াল টু 0 হতে পারে, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 হতে পারে। যখনই আমরা 0টা পাই না, ওই সূচকের জন্য বলবো আমি এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা একটু মাথায় রাখবা। তাহলে আশা করি বুঝতে পারছো যে যদি আমি এ কিউব সমান 0 পাই, তখন আমরা একে বলবো সূচক 3-এর শূন্যঘাতী ম্যাট্রিক্স।
তারপর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সকে ইংলিশে বলা হয় ইনভলিউটরি ম্যাট্রিক্স। আর ইনভলিউটরি ম্যাট্রিক্সটা হচ্ছে কি, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আবার যদি বর্গ করি, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে যখন ওই পূর্বের ম্যাট্রিক্স দ্বারাই যদি গুণ করি, অর্থাৎ এ স্কোয়ার, তখন অভেদ ম্যাট্রিক্স পাওয়া যাবে। অর্থাৎ গুণ করার পর যে গুণফলটা পাবে ম্যাট্রিক্স আকারে, ওইটা দেখবা তুমি অভেদ ম্যাট্রিক্স। আর আমরা গত ক্লাসে বা আমার ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে অভেদ ম্যাট্রিক্স বলা হয় কাকে, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হয় 1, সেটাকে বলা হয় আমাদের অভেদ ম্যাট্রিক্স। সো দেখবে এ স্কোয়ার সমান আই পাওয়া যাবে, তখন আমরা একে বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপর হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এটা খুব ইন্টারেস্টিং, পিরিয়ডিক ম্যাট্রিক্স। সো পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটা হচ্ছে কিরকম, এখানে আমি লিখে দিয়েছি, তারপরেও a⁴n+1 ইকুয়াল টু হচ্ছে এ। এটা খুব ইন্টারেস্টিং এই জন্যই, এটার মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যতবারই গুণ করতে থাকো না কেন, সবসময় পূর্বের ম্যাট্রিক্সই ফিরে পাবে। তার মানে হচ্ছে তুমি এ ইন্টু এ করো, এ স্কোয়ার সমান এ আসবে, এ কিউব করো এ টু দি পাওয়ার 4 করো এ টু দি পাওয়ার 5 করো এ, অলওয়েজ সেম জিনিসটা রিপিট করতে থাকবে, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তো একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে অভেদ ম্যাট্রিক্স লাইক 1 0 0 1, আমরা যে গত ক্লাসে দেখেছিলাম যে অভেদ ম্যাট্রিক্স কিন্তু একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তুমি এটাকে ওই ম্যাট্রিক্সের সাথে তুমি যতবারই গুণ করতে থাকো না কেন, প্রত্যেকবারই তোমার ওই পূর্বের ম্যাট্রিক্সটাই কিন্তু ফিরে আসবে। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে অভেদ ম্যাট্রিক্স হচ্ছে একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, কারণ তুমি অভেদ ম্যাট্রিক্সকে যতবারই তুমি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে থাকো, প্রত্যেকবারে কিন্তু সেম ম্যাট্রিক্স টাইপ তুমি ফিরে পাবে। সো সেজন্য অভেদ ম্যাট্রিক্স কিন্তু একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স আমরা বলতে পারি, বা পিরিয়ডিক ম্যাট্রিক্স আমরা বলতে পারি। তারপর দুটি ইন্টারেস্টিং, এই দুটা জিনিস লাগে, কারণ ওগুলো আমাদের সবসময় লাগলে এমসিকিউতেও থাকে এবং আমাদেরকে এগুলোর মান নির্ণয় করতে হয় বেসিকলি। সো একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সো যেটাকে ইংলিশে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, একটা কথা মনে রাখবা, একমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই কিন্তু নির্ণায়কের মান নির্ণয় করা যায়। আবার বলছি, একমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করা যায়, বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না বা নির্ণায়কের মান নির্ণয় করা যায় না, এই কথাটা একটু মাথায় রাখবা। সো কোনো একটা ম্যাট্রিক্সের, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা দেখব মান নির্ণয় কিভাবে করা হয়। অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে কি, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য না হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো এখানে লেখা হয়েছে ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিনস এ এর নির্ণায়কের মান, বা এ মডিউলাস সাইন ইউজ করা হয় মান বোঝানোর জন্য বেসিকলি, ইকুয়াল টু 0, আবার এখানে নট ইকুয়াল টু 0। এটা তো আশা করে বুঝছো যে নির্ণায়কের মানটা এখানে শূন্য নয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি এখানে লিখেছি, একটু যদি খেয়াল করো, এটা ভর্তি পরীক্ষার সময় আসে বা এমসিকিউতেও আসে তোমাদের। এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সের 3টি সারি রয়েছে, 3টি কলাম রয়েছে, রাইট? তার মানে এটি একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের বাম দিকে সর্বপ্রথম ভুক্তি দিয়ে যে কর্ণ গমন করে, এই ম্যাট্রিক্সটার বাম দিকে তাকাও, বাম দিকে তাকালেই তুমি দেখতে পাচ্ছ 1। সো এই বর্গ ম্যাট্রিক্সের বাম দিক দিয়ে যে ভুক্তিটা রয়েছে,
সেই বরাবর যে কর্ণটা কাজ করে, মানে এই কর্ণটাকে বোঝানো হচ্ছে। এই কর্ণটাকে বলা হয় কিন্তু মুখ্য কর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল, এবং এই কর্ণটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। সো আমাদের কাজ হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল নিয়ে, সেকেন্ডারি ডায়াগোনাল নিয়ে না, প্রাইমারি ডায়াগোনাল নিয়ে। এই যে প্রাইমারি ডায়াগোনালের যে ভুক্তিগুলো রয়েছে 1, 5, 9, এই ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ট্রেস। কি বললাম? ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ট্রেস। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি আমরা একটু দেখি, 1 + 5 + 9 = 15, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। এবং এই ভুক্তিগুলোকে যদি গুণ করা হয়, লাইক 1 × 5 × 9, যদি ভুক্তিগুলোকে যদি গুণ করা হয়, যে গুণফলটা পাওয়া যাবে সেটাকে বলা হয় মুখ্য পদ। মুখ্য পদ, বা আমরা এটাকে যদি বলতে যাই, ইংলিশে যদি বলতে যাই, প্রাইমারি টার্ম অর এলিমেন্টারি টার্ম, এনিথিং ইউ ক্যান সে। তাহলে ভুক্তিগুলোর যোগফলকে আমরা বলবো হচ্ছে ট্রেস, এবং গুণফলকে বলবো হচ্ছে প্রাইমারি টার্ম। সো অলওয়েজ রিমেম্বার, মুখ্য কর্ণ থাকে হচ্ছে সবসময় বর্গ ম্যাট্রিক্সে, কারণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু কোনো কর্ণ হয় না। তুমি যদি একটু নোটিস করো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, আমি যদি এই জিনিসটা মুছে দিই, এখানে কিন্তু কোনো কর্ণ নেই, কারণ কর্ণ হতে গেলে তো এতটুকু পর্যন্ত, অর্থাৎ কর্নার টু কর্নার আমাকে মিলতে হবে। সো এখানে তো কোনো কর্নার নেই, এটা তো 5 তো আর কর্নার না, 6 হচ্ছে কর্নার, এইভাবে তো আর কর্ণ হয় না। সো এই জন্য এখানে কোনো যেহেতু টার্ম নেই, অর্থাৎ এটা একটা বর্গ ম্যাট্রিক্স না, তার মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স ছাড়া বেসিক্যালি তুমি কোনো কর্ণ পাবে না। সো মুখ্য কর্ণ বলি, গৌণ কর্ণ বলি, যে কর্ণই বলি না কেন, অবশ্যই ওই ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। জাস্ট রিমেম্বার। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। আর কথাগুলো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব, কারণ আমি অনেক সময় খুব তাড়াতাড়ি কথা বলি। সো আমি ট্রাই করতেছি হচ্ছে যাতে কথাগুলো একটু আস্তে আস্তে বলি, যাতে তোমরা বুঝতে পারো, এবং একটু যাদের প্রয়োজন হবে ভিডিওটা একটু রিক্যাপ করে করে দেখবা। সো আমরা নতুন পড়ায় চলে যাই, বা নতুন পেজটাতে চলে যাই, একটু আমরা দেখি এখন। সো এটা হচ্ছে আমাদের নেক্সট পড়াটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি শিখে রাখতে পারো খুবই ভালো হয়। এই জিনিসটা এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো আমি প্রথমে এটা একটু শেষ করি, দেন হচ্ছে আমি এখানে যাব। সো প্রথমটা হচ্ছে এখানে একটা এনভি, নোটাভেন বা বিশেষ দ্রষ্টব্য যাই বলো, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, যেটা আমরা ফার্স্ট লেকচারে ছিল। ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স, এই সমস্ত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তুমি সরাসরি চাইলেই নির্ণয় করতে পারো, মুখে মুখেই তুমি নির্ণয় করতে পারবা। তো এটা একটা জাস্ট বেসিকলি একটা শর্টকাট। কীরকম শর্টকাট? ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এদের নির্ণায়কের মান ওই ম্যাট্রিক্সের মুখ্য পদের সমান। একটু আগেই কিন্তু আমি মুখ্য পদটা নিয়ে আলোচনা করেছি। সো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা ইনস্ট্যান্ট বের করতে পারি যদি ওই ম্যাট্রিক্সটি কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স অথবা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়, তখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে মুখ্য পদের সমান।
ফর এক্সাম্পল আমি যদি এই লাইনটা একটু মুছে ফেলি, ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, দেখো যেমন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা কথা বলি, 2 4 6 0 5 7 0 0 3, এটা কিন্তু একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয় মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো যখন 0 হয়। সো এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স একটা। এখন কোয়েশ্চেন হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বেসিক্যালি আমি বের করে দেখাবো, তবে ওইটাতে তো টাইম লাগে নির্ণায়কের মান নির্ণয় করতে। সো এটাতেও তো টাইম লাগবে, বাট আমরা শর্টকাটে তাড়াতাড়ি করে ফেলতে পারি। সেটা হচ্ছে কি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে বেসিক্যালি মুখ্য পদ। একটু আগে আমি যে লাইনটা মুছে ফেলেছি, তো এর মুখ্য পদটা কত? মুখ্য পদটা হলো 2 × 5 × 3, দ্যাট মিনস 30। সো আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। অর্থাৎ এটা যেহেতু একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হয় মুখ্য পদের সমান। সো এখানে মুখ্য পদ কত? 3 × 5 = 15, 15 × 2 = 30, রাইট? সো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে 30। তো আশা করি বুঝছো, এই শর্টকাটটা একটু মনে রাখবা। তারপর আরেকটা জিনিস বলবো, কোনো ম্যাট্রিক্সের m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকলে ওই ম্যাট্রিক্সের মাত্রা হবে m × n। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মুছে ফেলছি এবং আমি আবার এই ব্যাপারটা নিয়ে একটু একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো কোনো একটা ম্যাট্রিক্স 1 2 3, ওকে, 4 5 6, এই ম্যাট্রিক্সের কিন্তু দুটি সারি রয়েছে, 3টি কলাম রয়েছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা। তাহলে দুটি সারি 3টি কলাম, সবসময় সারিটা আগে আসবে। সো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2 × 3, 2 × 3। রিমেম্বার, ম্যাট্রিক্সের মাত্রা হলো 2 × 3। অর্থাৎ এটার মানে আমি বুঝতে পারি কি, এটার মানে বোঝা যায় এই ম্যাট্রিক্সের মধ্যে দুটি সারি রয়েছে এবং 3টি কলাম রয়েছে। তো এই জন্য বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 2 × 3। যতটি সারি এবং কয়টি কলাম এটার উপর ডিপেন্ড করা হচ্ছে মাত্রাটা। আশা করি ক্লাসটা ঠিকভাবে রেকর্ড হচ্ছে। সো আমি তাহলে এটা একটু মুছে ফেলি। সো আমরা একটু এখানে আসি এখন। হারমিশিয়ান ম্যাট্রিক্স এবং বিহারমিশিয়ান খুব একটু ডিফারেন্ট, কারণ এখানে জটিল সংখ্যার কিছু প্রভাব রয়েছে। অর্থাৎ আসলে হারমিশিয়ান এবং বিহারমিশিয়ান দুটি ম্যাট্রিক্সই কিন্তু জটিল সংখ্যার ম্যাট্রিক্স। আর একটু যদি বলি, জটিল সংখ্যা তুমি চিনবে কেমনে? কারণ ওখানে আই নামে একটা টার্ম থাকে, আই নামে একটা টার্ম থাকে, অথবা আরেকভাবেও জটিল সংখ্যা তুমি চিনতে পারো। অনেক সময় আইও থাকে না, যদি এইভাবে কোনো কিছু দেখো রুটের ভেতরে মাইনাস, তখন এটা কিন্তু আর স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, অথবা আমরা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। স্বাভাবিক সংখ্যা বলবো না, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, তখন এটা হয়ে যায় জটিল সংখ্যার মধ্যে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে। সো আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে বেসিক্যালি একটা পুরো চ্যাপ্টারই আছে, যার জন্য আমি এখানে একটু করে আলোচনা করব যাতে তুমি এটা একটু বুঝতে পারো। কারণ এটা অ্যাডমিশন টেস্টে আসতে পারে, প্লাস এমসিকিউতে, ভর্তি পরীক্ষা এমসিকিউতেও আসে। খুবই ভালো একটা জিনিস, এটা শিখে রাখা দরকার, তাই একটু আমরা বলবো এখন। সো আমি একটু করে যদি জটিল সংখ্যার ব্যাপারটা নিয়ে যদি একটু করে দেখাই তোমাদের, তাহলে কিছুটা ক্লিয়ার হবে এটা বুঝাতে। এটা হচ্ছে আমাদের এক্সিস অক্ষ, দুটি অক্ষ।
তোমরা ক্লাস 9-10 যেটা পড়েছো বা নর্মালি ক্লাসে যেটা পড়েছো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা বলতে পারো হচ্ছে এটা বাস্তব সংখ্যার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এটা ঠিক আছে, পারফেক্ট। কিন্তু যখন জটিল সংখ্যায় কনভার্ট হয় তখন জটিল সংখ্যায় অক্ষ হচ্ছে দুটি, একটাকে বলা হয় তোমার বাস্তব অক্ষ আর একটাকে বলা হয় অবাস্তব অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর একটাকে বলা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো এই যে এক্স অক্ষটা যেটা দেখছো এটা হচ্ছে বেসিকলি রিয়েল অ্যাক্সিস, আর এটাকে বলা হয় বেসিকলি ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, সো এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো কোনো একটা সংখ্যা যদি আমি সিম্পল বলি, এখানে একটা সংখ্যা যেমন 2+i, এটা কিন্তু বেসিকলি একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। কারণটা হচ্ছে একটু আগে বলছিলাম যে ওখানে আই নামে একটা টার্ম পাওয়া যায়। সো 2+i, একটু যদি কল্পনা করি 2+i, এটা কিন্তু 2 কিন্তু একটা বাস্তব, রাইট? কারণ 2 তো একটা বাস্তব সংখ্যা। সো 2টা কাজ করা হচ্ছে এক্স অক্ষ বরাবর বা বাস্তব অক্ষ বরাবর, আর আইটা কাজ করা হচ্ছে অবাস্তব অক্ষ বরাবর। সো 2+i, তাহলে ধরতে পারি এটা হচ্ছে সেই সংখ্যাটা বা ওই বিন্দুটা 2+i। সো ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখানে আমরা একটা ওয়ার্ড পড়ব যে অনুবন্ধী। এই যে অনুবন্ধী একটা ওয়ার্ড, এই অনুবন্ধী ব্যাপারটা আমার বুঝতে হবে, এই জন্যই কিন্তু এত কিছু করা। অনুবন্ধীকে যদি আমি ইংলিশে বলি, বেসিকলি অনুবন্ধীর ইংলিশটা হচ্ছে কনজুগেট, কনজুগেট, CUN, কনজুগেট। ওকে, কনজুগেট। সহজ ভাষা যদি বলি, কনজুগেট বোঝার দরকার নেই, সহজ ভাষা হচ্ছে ইমেজ, প্রতিবিম্বকে বোঝানো যায়, প্রতিবিম্ব। অনুবন্ধী মানে হলো প্রতিবিম্ব। সো এখন বলতে পারো প্রতিবিম্ব কোথা থেকে আসছে এখানে। একটু যদি খেয়াল করো, এই যে এটা যদি একটা বিন্দু হয় বা এটা যদি একটা বস্তু হয়, এটাকে যদি আমরা আয়না বিবেচনা করি, কারণ এখানে বাস্তব অক্ষটাই হচ্ছে মূলত একটা আয়নার মতো কাজ করবে। সো এটা হচ্ছে আমার আয়না বা মিরর। সো এখানে যদি বস্তু থাকে এবং এটা যদি আয়না হয়, তাহলে এই বস্তুর বিম্ব কিন্তু পাওয়া যাবে অপোজিটে। তোমরা কিন্তু ক্লাস 9-10 এই জিনিসগুলো পড়ছিলা যে প্রতিফলনে লেন্সের মধ্যে বা দর্পণের মধ্যে, ফিজিক্সে। সো এটা যদি আমার আয়না হয়, এটা যদি বস্তু হয়, তাহলে তার বিম্ব কিন্তু পাওয়া যাবে এখানে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি এই বিন্দুটা হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব বা অনুবন্ধী বা অনুবন্ধী। সো একটা সিম্পল কোয়েশ্চেন, এটা যদি 2 হয়, এটা যদি +i হয়, তাহলে তোমরাই বলো এই সংখ্যার জন্য এটা যদি 2 এবং এটাকে আমরা কি বলবো? এই সংখ্যার যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে যাই, এটা যদি 2 হয়, এটাকে কি বলা যেতে পারে? -i, রাইট? কারণ এটা যদি +i হয় y অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা বলতে পারি না -i। তাহলে এই সংখ্যাটা কি দাঁড়ালো? এখন দাঁড়ালো 2 - i। সো ইন্টারেস্টিং ব্যাপার এটাই, কোনো একটা জটিল সংখ্যা যদি 2+i হয়, তাহলে তার অনুবন্ধী হবে 2 - i। রিমেম্বার, খুব ইজি, কারণ তুমি কিন্তু প্রমাণটা এখানে দেখছো অলরেডি। ঠিক অনুরূপভাবে কোনো একটা বস্তু যদি 2 - i হয়, তাহলে তার অনুবন্ধী মানে তার বিম্ব হবে 2+i, একে অপরের পরিপূরক। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কার চিহ্নটা পরিবর্তন হচ্ছে, এখানে শুধু জটিল অংশের চিহ্নটা পরিবর্তন হচ্ছে। দ্যাট মিন্স এটা এখানে ছিল +i, এখানে হয়ে যাচ্ছে -i, বা এটা যদি -i হয় উপরে হয়ে যাবে +i, অর্থাৎ জটিল অংশের অবস্থানটা পরিবর্তন হচ্ছে। সো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। অনুবন্ধী ব্যাপারটা আশা করি আমরা বুঝছি। অনুবন্ধী হচ্ছে কি একে অপরের বিম্ব বা প্রতিবিম্ব, যাই মনে করো। সো আমরা এখন হারমিশিয়ানে চলে যাব। সো হারমিশিয়ানটা কি আসলে
আমাদেরকে শুরুতে এই পড়াটা পড়তে হবে। কোনো বর্গ ম্যাট্রিক্স যদি তার পক্ষান্তরিত অনুবন্ধীর সমান হয়, পক্ষান্তরিত এটাকে ইংলিশে বলা হয় ট্রান্সপোজ, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, ট্রান্সপোজ। কোনো বর্গ ম্যাট্রিক্স ওকে, তার পক্ষান্তরিত অনুবন্ধী, পক্ষান্তরিত মানে কি বললাম, ট্রান্সপোজ। কার পক্ষান্তরিত? অনুবন্ধীর পক্ষান্তরিত। অনুবন্ধী মানে কি বললাম, এই যে একটু আগে দেখালাম। সো এর অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী বোঝানোর জন্য এখানে একটা বার ইউজ করা হয়েছে, বা কনজুগেট বোঝানোর জন্য উপরে একটা বার ইউজ করা হয়েছে। সো ওয়ান আছে, কারণ ওয়ান তো একটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার কোনো প্রতিবিম্ব তুমি পাবে না। হ্যাঁ, তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে কেন পাবো না। একটু যদি দেখি আমরা, এটা যদি আমার 1 হয় বা 2 হয়, এটা সাপোজ 1। আচ্ছা বলো তো, এটা যদি আমার আয়না হয়, কারণ বলছিলাম যে আয়নাটা হচ্ছে বাস্তবক্ষ, বাস্তবক্ষের সাপেক্ষে আমরা কম্পেয়ার করি। এখন আয়নার উপরে যদি বস্তুটা হয়, তাহলে বিম্বটাও কোথায় হবে? আয়নার উপরেই হবে। কারণ তুমি দেখবে আমাদের বাসা বাড়িতে যে আয়নাগুলো আছে, তুমি ওখানে গিয়ে যদি একটা আঙ্গুল দাও আয়নার উপরে, দেখবে তুমি যে বিম্বটা পাবে, আঙ্গুলের বিম্ব, ওইটাও দেখবে আয়নার উপরে। তার মানে কি? তার মানে হলো বস্তু যেখানে, বিম্ব সেখানে, অবস্থানে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ওয়ান, এটা যদি আয়না হয়, এটা যদি ওয়ান হয়, তার মানে বিম্বটা কোথায় পাবে? বিম্বটাও পাবে একই জায়গায়। তাহলে পজিশনের কি কোনো চেঞ্জ আছে, বা চিহ্নের কি কোনো পরিবর্তন আছে? নেই। সেজন্য ওয়ানই আছে, টুই আছে। কিন্তু 2 মাইনাস আই কি হবে বলছিলাম? অনুবন্ধী 2 প্লাস আই। ঠিক 2 প্লাস আই অনুবন্ধী হয়ে গেল কি 2 মাইনাস আই। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখব। আচ্ছা গেল। তাহলে আমরা এখন অনুবন্ধীটা কিন্তু বের করে ফেললাম, রাইট? অনুবন্ধীটা বের করলাম। এখন অনুবন্ধীকে কি করতে বলছে? পক্ষান্তরিত করতে বলছে। আর একটু আগে বললাম কি, পক্ষান্তরিত এটার মানে হচ্ছে কি ট্রান্সপোজ করে দেওয়া। আর আমরা জানি যে ট্রান্সপোজ মানে হলো সারিকে কলাম করে দেওয়া এবং কলামকে সারি করে দেওয়া। সো দেখো, এটা ছিল সারি, হয়ে গেল কলাম, এটা ছিল সারি, হয়ে গেল কলাম। সো একটু যদি খেয়াল করে দেখো, এই যে পুরা ম্যাট্রিক্সটা দেখতে কার মতো? পূর্বের ম্যাট্রিক্সের মতো, অর্থাৎ এ এর মতো, রাইট? সেজন্য আমরা লিখছি এ। এই ধর্মটা যে ম্যাট্রিক্স ফলো করে, ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স, নাথিং এলস। এই ধর্মটা যে ম্যাট্রিক্স ফলো করে, ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স। সো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু রিক্যাপ করে করে দেখবে, বা ভিডিওটা একটু পজ করে করে দেখবে, একটু শোনার চেষ্টা করবে। আমি যত ধীরে পারি বলার চেষ্টা করছি, একটু তুমি রিক্যাপ করে করে শুনবে যার যার প্রয়োজন। আশা করি বুঝছো যে হারমিশিয়ান ম্যাট্রিক্সটা কি। হারমিশিয়ান ম্যাট্রিক্সের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি প্রথম ক্লাস আমি কয়েকটা ওয়ার্ড বলছিলাম, যে আইগেন ভ্যালিউ, আইগেন ভেক্টর, এই জিনিসগুলা তোমার হয়তো এইচইসি বা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত লাগবে না, অ্যাটলিস্ট সরি গ্র্যাজুয়েশন বলতেছি, অ্যাডমিশন লেভেল পর্যন্ত লাগবে না। সো এই জন্য হচ্ছে আমি এই জিনিসটা এখানে উঠাই নাই বেসিকলি। তো যতটুকু আমার বোঝা দরকার বা আমার লাগবে, যে দুইটা ক্যারেক্টার তোমার মনে রাখতে হবে, আমি লিখছি সেটা। কর্ণ বরাবর বাস্তব মান থাকবে, কর্ণ বরাবর বাস্তব মান। একটা জিনিস দেখো, এ কিন্তু একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, রাইট? এর কর্ণ বরাবর দেখো, কর্ণ বরাবর বাস্তব মান আছে কিন্তু, রাইট? আরেকটা লিখছি, ক্রস বা কর্ণ বরাবর অনুবন্ধী জটিল থাকবে। এটা খুব ইন্টারেস্টিং কথা। ক্রস বা কর্ণ বরাবর অনুবন্ধী জটিল থাকবে। দেখো, এটাও কিন্তু একটা কর্ণ, রাইট? এবং এখানে যে জটিলগুলো আছে, তুমি কি একটা জিনিস খেয়াল করে দেখেছো? এরা কিন্তু পরস্পরের অনুবন্ধী কিন্তু, তাই না? এরা কিন্তু পরস্পরের অনুবন্ধী। দেখো, 2 মাইনাস আই, তুমি নিজে চিন্তা করো, 2 মাইনাস আই এর অনুবন্ধী কি হতে পারে? 2 প্লাস আই। সো এটা যদি আমাদের 2 মাইনাস আই হয়, তাহলে তার অনুবন্ধীটা পাওয়া যাবে 2 প্লাস আই। আর দেখো, অনুবন্ধীটা কিন্তু 2 প্লাস আই আছে। সো ক্রস বরাবর যে টার্মগুলো থাকবে,
তারা বেসিকলি কিন্তু একে অপরের অনুবন্ধী, এটা একটু মনে রাখিও। তো গেল। আর বি হারমিশিয়ানটা এটা আমি আর আলাদাভাবে বলতেছি না, এটা তুমি নিজে দেখলেই বুঝবে। শুধু একটা মাইনাস সাইন আসবে, এক্সট্রা একটা মাইনাস সাইন আসবে। দেখো এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, আর এখানে ছিল এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটাই হচ্ছে পার্থক্য। এখানে একটা মাইনাস সাইন আসবে, দ্যাটস ইট, নাথিং এলস। সো একটু যদি খেয়াল করে দাও, দেখো জিরো এর কোনো অনুবন্ধী হয় না, কারণ জিরো তো জিরো, প্লাস হচ্ছে জিরো একটা বাস্তব সংখ্যা। 2i এটা জটিল সংখ্যা, এর অনুবন্ধী কি হবে বলছিলাম, বিপরীত চিহ্ন হয়ে যায়। 2i হয়ে গেল মাইনাস 2i, 2i হয়ে গেল মাইনাস 2i, রাইট? সো ট্রান্সপোজ মানে কি, সারি কলাম, কলাম সারি হয়ে গেল। এখানে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নিয়ে ফেলি, এখানে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে সেটা এই ম্যাট্রিক্সের মতো, সো মাইনাসে, তার মানে তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে বি হারমিশিয়ান। অর্থাৎ মাইনাস থাকলে বা বিপরীত চিহ্ন থাকলে তখন আমরা একে বলবো হচ্ছে বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো এবং আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে। সো আমি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং গুণ, এই জিনিসগুলো হচ্ছে আমি নেক্সট এপিসোড বা নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে পাবে, তখন আমি এটা আলোচনা করব। সো আমি ট্রাই করব হচ্ছে সবসময় লেকচারগুলো ডেইলি একটা একটা করে লেকচার আপলোড করার জন্য। এটা যে কোনো বিষয়ই হতে পারে, কাইন্ডলি ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার এই কথাটা মাথায় রাখবা, যেটা একটা জেনারেল নলেজ দিয়েও হতে পারে, এটা একটা ইংলিশ নিয়ে ভিডিও হতে পারে, এটা একটা ফিজিক্সের অনেক টপিক নিয়ে ভিডিও হতে পারে। বাট আমি চেষ্টা করব হচ্ছে HSC অ্যাডমিশন রিলেটেড যে টপিকগুলো আছে, এবং পার্টিকুলারলি আমি তোমার ক্রমান্বয়ে কনসিস্টেন্টলি লেকচারগুলো আপলোড করার এবং সিরিয়াল যাতে একটু মেনটেন হয়, ওটা একটু ট্রাই করব আমি। তোমরা কাইন্ডলি একটু যাদের প্রয়োজন একটু শিখবে, আর যাদের ছোট ভাই বা এখানে অনেকগুলোই তোমাদের গ্রুপের মধ্যে অনেক সিনিয়ররা আছে, তোমাদের কোনো ছোট ভাই বোন থাকলে ওদেরকে অবশ্যই লেকচারগুলো একটু দেখতে বলবে এবং শেয়ার করবে কাইন্ডলি। তো আশা করি যাতে সবাই শিখতে পারে, ঠিক আছে? আসলে আমি এটার গ্রুপটা করার অন্যতম একটা রিজন হচ্ছে যাতে অ্যাকচুয়াল নলেজটা যাতে পাই, এবং আমি যতটুকু জানি ওইটা যাতে আমি তোমাদেরকে একটু শেখাতে পারি, এবং তোমাদেরকে যাতে তোমরা যাতে শিখতে পারো। কারণ হয়তো সমস্ত পড়াগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকে না, বা সব কিছু কিন্তু টিচার কখনোই পড়ায় না, বা আমি এরকম অনেক ফেস করছি। আমি যত কিছু শিখছি আমার লাইফে ম্যাক্সিমাম হচ্ছে নিজে থেকে শিখছি, টিচারের মাধ্যমে না। টিচারের মাধ্যমে শিখছি কম, বলতে পারো ধরো 60%, বাট যে জিনিসটা এক্সট্রা ওইটা কিন্তু আমাকে নিজেকেই শিখতে হয়েছে। সো এই জিনিসটা আমি জানি ডিফিকাল্টিসটা, তো ওইটা আমি যতটুকু জানি, বা আমি অবভিয়াসলি একটা হিউম্যান বিং কখনোই 100% জানে না। তো আমি যতটুকু জানি আমি সেটা তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করবো, এবং ক্লাসের মধ্যে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। কাইন্ডলি তোমরা একটু শিখবে আর একটু বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।